রায় শোনার পর আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামান। বৃহস্পতিবার বেলা 11টায় দেখা করার অনুমতি কারা কর্তৃপক্ষের। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন, সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 35 জনের বিরুদ্ধে চার্জশিট। 5 আসামিকে বাদ দেয় ক্ষোভ। ঢাকা চট্টগ্রামে চলছে মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে আওয়ামী লীগ সমর্থিতরা। মির্জা আব্বাসের পক্ষে মাঠে নামলেন তার স্ত্রী। স্বাস্থ্য খাতে জনবল সৃষ্টি করছে সরকার। বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান। গাজীপুরে মায়ের নামে নার্সিং কলেজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং পাকিস্তানের বিপক্ষে 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। নতুন মুখ রনি তালুকদার, তাইজুল, শফিউল ও ইমরুল বাদ, ফিরলেন পেসার আবুল হাসান। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। আলবদর নেতা কামারুজ্জামানের রিভিউয়ের রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর তাকে রায় পড়ে শোনানো হয়েছে। কারা কর্তৃপক্ষ জানান, এরপর কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা 11টায় কামারুজ্জামানের সঙ্গে 5 আইনজীবীকে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে বিকেল 5টার দিকে প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 4 বিচারপতি রায়ের কপিতে সই করেন। পরে রায়টি ট্রাইব্যুনাল স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয়ে পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দপ্তর। রিপোর্ট আফজাল হোসেনের। সোমবার আলবদর নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার পর বুধবার বিকেল 5টার দিকে রায়ে প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি স্বাক্ষর করেন। এরপর 36 পৃষ্ঠার রায়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর। বিকেল 5:30টার দিকে রায়টি কারাগার এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল থেকে সেই জাজমেন্টের কপি, রিভিউ আবেদন নামঞ্জুরের কপি এখন যে কেন্দ্রীয় কারাগারের আইজি প্রিজনের কাছে পাঠানো হয়েছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। 5:30টার দিকে ট্রাইব্যুনালের কর্মকর্তারা রায়টি কারাগারে পাঠায়। সন্ধ্যায় রায়ের কপি কারাগারের পৌঁছানোর পর তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, এখন কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাইলে সরকার যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে। উনি যদি প্রাণ ভিক্ষা চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন, তো সেই ক্ষেত্রে ওনাকে সেই দরখাস্ত লেখার সুযোগ দিতে হবে। তারপরে এটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি এটার উপর সিদ্ধান্ত নেবেন। যদি রাষ্ট্রপতি নাকচ করেন, সরকার যে তারিখ স্থির করবেন সেই তারিখেই দণ্ড কার্যকর হবে। কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামীকাল সকাল 11টায় তার আইনজীবীদের সাথে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। রাত 8টার দিকে সিনিয়র জেল সুপার সাংবাদিকদের জানান, বুধবার ফাঁসি কার্যকর করা হচ্ছে না। কোনো মন্তব্য করতে পারছি না। এদিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নিয়েছে জেল কর্তৃপক্ষ। বাড়ানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ফাঁসি কার্যকর করা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় আসন্ন পহেলা বৈশাখ নির্বিঘ্নে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও প্রতিমন্ত্রী জানিয়েছেন। রায়ে যেভাবে নির্দেশ আছে ঠিক সেই নির্দেশ অনুযায়ী আমরা বাকি অংশটুকু বাকি কাজটুকু করবো। পয়লা বৈশাখের অনুষ্ঠানটা একটা সুন্দর, নিরাপদে, নির্বিঘ্নে হবে এইটাই আশা রাখছি। তার জন্য যা যা করণীয়, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোন ধরনের বিশৃঙ্খলা না হয়, সেগুলো আমাদের দিকে লক্ষ্য রাখবো। সন্ধ্যা 6টার পরে সমস্ত অনুষ্ঠানগুলো যাতে শেষ হয়ে যায় সেই জন্য আমরা লক্ষ্য রাখবো। এদিকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। বুধবার সকাল থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় দ্রুত কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্তই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে। গত 6 এপ্রিল থেকেই জামায়াতের এই নেতার ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে গণজাগরণ মঞ্চ।
চট্টগ্রামের আনুমাঝির ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও স্বর্ণের বার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি আনুমাঝির ঘাট এলাকায় একটি ইলেকট্রনিক্স গোডাউন থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও সোনার বার উদ্ধার করেছে পুলিশ। আসলে গোপন সংবাদের ভিত্তিতে রাত 11টায় অভিযান চালিয়ে এই সোনার বার এবং এই সোনাগুলো উদ্ধার করা হয়। এখানে আমরা দেখেছি এটি একটি ইলেকট্রনিক্স দ্রব্যের একটি যে গোডাউন ছিল, সেই গোডাউন। এই গোডাউনের মধ্যে আসলে বিপুল পরিমাণ গোডাউনের যে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এখানে আমরা দেখতে পেয়েছি গোডাউনের মধ্যে ছিল যে টিভি, বিভিন্ন সাউন্ড সিস্টেমের ইলেকট্রনিক্স দ্রব্যাদি যে পণ্যগুলো ছিল, এই পণ্যগুলোর ভিতরে আসলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বিপুল পরিমাণে এখানে আসলে আপনার স্বর্ণালংকার পাওয়া গেছে। এছাড়া বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণ আসলে স্বর্ণালংকার রয়েছে, এছাড়া সোনার বারও রয়েছে। তো এখন এখানে আসলে দেখতে এসেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল। আমরা এখন কথা বলবো তার সাথে। আসলে ভাইয়া, আসলে কিভাবে এই জিনিসগুলো উদ্ধার করা হয়েছে, আপনারা কিভাবে খবর পেয়েছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে এটা সদরঘাট থানার একটা মাদারবাড়ি পুলিশ ফাঁড়ি। এই ফাঁড়ির পাশে একটা বিশাল গোডাউন। এই গোডাউনের ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের অফিসার এটা জানে। যে তথ্যটা পেয়েছিল আমাকে 10টার মধ্যেই জানিয়েছিল। তখন আমি বলেছিলাম যে যেহেতু বিপুল পরিমাণ স্বর্ণের কথা বলছে, এবং ইনস্ট্যান্টলি আমার সাব ইন্সপেক্টরকে অফার করেছিল 1 কোটি টাকা দেবে। তার মানে যেখানে 1 কোটি টাকার অফার ছিল, তখন আমার সন্দেহ হলো যে এটা তো নিশ্চয় বিপুল পরিমাণ স্বর্ণালংকার থাকবে বা স্বর্ণ থাকবে। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, তোমরা আগে করে রাখো, গার্ড করে রাখো। প্রেসের লোককে আমি পাঠাচ্ছি, প্রেসের লোকের সামনে এবং অফিসারের সামনে আমাদের ডিসি, এসি এদেরকে পাঠিয়েছি। তারপরে প্রেসের লোক আসার পরে কিন্তু মূলত এটা ওপেন করেছে। এটা আসলে কি মনে হচ্ছে, এটা কি চোরাচালান কিনা, বা কারা এটার সাথে জড়িত, আর এটা কারাই করছে? এটা অবশ্যই যে পরিমাণ যেগুলো দেখলেন সবগুলো কিন্তু দুবাইয়ের সিলমারা। যে স্বর্ণালংকারগুলো আছে প্রত্যেকটা দুবাইয়ের সিলমারা। যে বারগুলো আছে, বারের পরিমাণ তো বোধহয় 12 কেজির মতো বার, স্বর্ণের বার, এবং 120 পিস বার। এবং স্বর্ণালংকার যেগুলো আছে সেগুলো তো আর 2-3 কেজি হবে মনে হয়। তো ওজনগুলো এখন ওজন করা হয়নি, এখন সিজার লিস্ট হচ্ছে। এগুলো সিজার করে তখন ডিটেলস আমাদের কতটুকু ওজন এটা বলা যেতে পারে। আর কারা এটার সাথে জড়িত এই ব্যাপারে আপনারা ধরার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন? না, আমরা যে তথ্য পেয়েছি তথ্যের ভিত্তিতেই তো এই অপারেশনটা হয়েছে। এখন তথ্য অনুযায়ী আমরা 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। যিনি এই গুদামটির মালিক, গোদাম যিনি ভাড়া নিয়েছেন, তিনি স্বাভাবিকভাবেই তার ওনার যারা কারা জড়িত আছে এখন তদন্ত সাপেক্ষে উনি সহ কেউই আমাদের সন্দেহের ঊর্ধ্বে নয়। সবাইকে আমরা সন্দেহ করছি। এখন এই মুহূর্তে আগে এগুলো গুছিয়ে আগে ওজন করে নেই, তারপরে কারা কারা জড়িত আছে কি ধরনের এটা তথ্য পেলে আমরা আপনাদেরকে পরবর্তী জানাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এখানে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ যে স্বর্ণালংকার রয়েছে সেগুলো এখনো গণনা করা হচ্ছে। এছাড়া আরো রয়েছে কিনা কারা এই স্বর্ণালংকার আনার সাথে জড়িত, তা আসলে ভবিষ্যতে আসলে তদন্ত করেই বের করা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল। তো এখনো পর্যন্ত এখানে যে স্বর্ণালংকার এবং যে সোনার বার পাওয়া গিয়েছে তা এখানে আসলে গণনা চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। পার্থ প্রতিম বিশ্বাস আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রামের আনুমাচির ঘাট এলাকা থেকে। সেখানে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় আলাদা 2 মামলায় প্রধান আসামি নূর হোসেন এবং র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 35 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে নূর হোসেনের জবানবন্দি ছাড়াই চার্জশিট দাখিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নিহত নজরুলের পরিবার। তবে পুলিশ বলছে দাখিল করা চার্জশিটটি ত্রুটিমুক্ত। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ছবি ও শরীফুদ্দিন সবুজের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে 7 খুন মামলার চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ। চার্জশিটে মামলার অন্যতম প্রধান আসামি র্যাবের সাবেক 3 কর্মকর্তা তারিক সাইদ, আরিফ হোসেন ও MM রানা সহ 35 জনের নাম উল্লেখ করেন। ভারতের কারাগারে বন্দী থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের নামও রয়েছে অভিযোগপত্রে। তবে সম্পৃক্ততা না থাকায় গ্রেফতার থাকা আরো 16 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। আগামী 11 মে অভিযোগপত্রটি গ্রহণের শুনানি হওয়ার কথা রয়েছে। 2টি মামলাতেই 35 জনকে আসামি হিসাবে
সেন্ড আপ করা হয়েছে। আগামী 11ই মে এই অভিযোগপত্রটি গ্রহণের বিষয় প্রথমে শুনানি হবে। এদিকে নূর হোসেনকে ফিরিয়ে না আনা ও তার জবানবন্দি ছাড়াই চার্জশিট দাখিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী। আমার 6 জন এজাহারভুক্ত আসামি, তাদের একজন নাম দেওয়া হয়েছে, আর 4-5 জন কিসের জন্য নাম দেওয়া হলো না? নূর হোসেন যতক্ষণ পর্যন্ত দেশে না আসা হয় আমার মনে হয় অনেক কিছু গোপন ভিতরে রাইখা দেওয়া হয়েছে। তবে জেলা পুলিশ সুপারের দাবি, সময় নিয়ে তদন্ত করে ত্রুটিমুক্ত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তদন্তের জন্য যে সাক্ষ্য প্রমাণ প্রয়োজন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য যা যা প্রয়োজন, সকল প্রকার কার্যক্রমগুলোই কিন্তু আমরা চালাতে চেষ্টা করেছি প্রফেশনালি এবং ত্রুটিমুক্তভাবে। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। পরে 30 এপ্রিল শীতলক্ষা নদী থেকে 6 জন এবং পরের দিন আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ডিসিসি নির্বাচনের প্রচারণায় বিএনপি সমর্থিত প্রার্থীদের মাঠে দেখা না গেলেও তাদের সমর্থক ও আত্মীয়স্বজনরা প্রচারণা শুরু করেছেন। বুধবার প্রথম দিনেই তাদের অভিযোগ, প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে পুরোদমে মাঠে থেকে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও প্রথম দিনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে কোনো প্রচার ছিল না মাঠ পর্যায়ে। বুধবার ডিসিসি দক্ষিণের খিলগাঁও এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে জনসংযোগ করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। শুধু মেয়র প্রার্থী কেন, যারা কমিশনার প্রার্থী তাদেরও হাজার হাজার মামলা, সব রাজনৈতিক মামলা, হরতালের মামলা। তারপর যারা কাজ করবে, যারা পুলিং এজেন্ট হবে, যারা আমাদের সঙ্গে কাজ করবে, তাদেরও মামলা। শুধু কিভাবে কাজ করবে সেই ফিল্ডটাকে তৈরি করতে হবে। যেভাবে সরকার দলের প্রার্থীরা কাজ করবে আমাদের জন্য শুধু সেভাবে সমান্তরাল না হয় আমরা কিভাবে কাজ করব বলেন? তো সেই ফিল্ডটাকে তৈরি করতে হবে। লেভেল প্লেইং আর আমরা যেটা বলছি সেটা আমরা চাই, সেটা এখনো তৈরি হয়নি। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলছেন, যে কোনো সমস্যার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 19 জন সহকারী রিটার্নিং অফিসার আছেন, ওনারা কিন্তু মনিটর করছেন। তবে প্রার্থীদের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে, কোনো জায়গায় বাধা প্রদান করা হয়, প্রার্থীরা অবশ্যই আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করব। এদিকে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু হলেও এখনো মাঠে নামেননি মেয়র প্রার্থীরা। তবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা পুরো দমে জনসংযোগে ব্যস্ত। সকালে ঢাকা দক্ষিণের বংশাল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করায় বিএনপিকে স্বাগত জানান তিনি। বিএনপি প্রার্থী এসেছে, আমরা অত্যন্ত আনন্দিত। আনন্দের জায়গাটুকু এ কারণে যে একটা অসুস্থ রাজনৈতিক প্রক্রিয়া থেকে তারা আলটিমেটলি বের হতে পেরেছে। আমরা সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশে চমৎকার একটা নির্বাচন এই শহরের মানুষকে উপহার দিব, সেটাই আমাদের প্রধান লক্ষ্য হবে। আর কল্যাণপুর ও গাবতলী এলাকায় জনসংযোগ করেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। সবাই খুব উৎসাহ নিয়ে ইলেকশন করছে। অনেকেই এখনো যাদের প্রার্থীতা এখনো চূড়ান্ত হয়নি চেষ্টা করছেন তার প্রার্থীতা চূড়ান্ত করার জন্য, সেগুলো দেখেও মানুষ খুব উৎসাহিত হচ্ছে যেন সবাই ইলেকশন করতে পারেন। সুতরাং এক ধরনের ভালো ইলেকশন হবে বলে আমরা আশা করছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সংকট হলে বিএনপি সমর্থন চেয়েছেন মাহিবি চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এই প্রার্থী। শুধু স্বপ্ন দেখে লাভ নেই। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে শুরু হয়েছে সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। বুধবার সকালে হযরত শাহ আমানত মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মাজার এলাকার আশপাশে প্রচারণা শেষ করে তিনি চাক্তাই এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এছাড়া বকশিবির, ফেরিবাজার ও খাতুনগঞ্জ গণসংযোগ করেন তিনি। এ সময় আজম নাসির চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সহ নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। আমাদের প্রিয় বাজট
আমি কথা কম বলতে চাই, কাজের মাধ্যমে সেটার আমি সাক্ষ্য রাখতে চাই। কেন্দ্রভিত্তিক নাগরিক কমিটি আছে, বুথভিত্তিক কমিটি আছে, এবং সেই কমিটিগুলো সম্মানিত ভোটারদের কাছে সরাসরি যাবেন। প্রতীক এখনও আমরা বরাদ্দ পাইনি, 10 তারিখ প্রতীক পাবো, এবং তারপর থেকে প্রতীক পাওয়ার পরেই আমরা আমাদের 11 তারিখ থেকে আমরা ফুল সুইং আমরা আমাদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব। সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন সবাই, যত বেশি সংখ্যক আমরা সারাদিনই আচরণবিধি মেনেই আমাদের যাবতীয় কার্যক্রমে, নির্বাচনী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব। মিথ্যাচারে লিপ্ত হয়ে স্থানীয় সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার রাজধানীতে হরতাল বিরোধী আলাদা অনুষ্ঠানে তারা আরো বলেন, বেগম জিয়া নির্বাচনে তার দলের সন্ত্রাসীদের সমর্থন করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচনের আগেই মিথ্যাচারে লিপ্ত হওয়া, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা, এটা কোন অবস্থাতেই গ্রহণ করা যায় না। সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাহেব, তিনি আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন এই সন্ত্রাসীদের, এই অপরাধীদের আগাম জামিন কিভাবে নেওয়া যায়, তার জন্য আদালতকে প্রভাবিত করার কৌশল অবলম্বন করছেন। মামলার আসামিদের আজকে সমর্থন করে মাঠে নামছেন, আবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, আবার অহেতুক নির্বাচন শুরু হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপর দোষারোপ করছেন, আওয়ামী লীগের উপর দোষারোপ করছেন। এটা কোন আচরণ বিধিতে পারে? এখনো সময় আছে, সোজা পথে চলে আসেন, গণতন্ত্রের পথে চলে আসেন। আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, 92 দিনে যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনার রক্ষা নাই, আপনার আইনের কাঠ করে দাঁড়াতে হবে। যিনি পেট্রোল বোমাবাজদের দিয়ে 200 জন মানুষ হত্যা করেছেন, তিনি আবার সেই পেট্রোল বোমারুদের নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে নাকি ঘুরে বেড়াবেন। সুতরাং এই হিংস্র জঙ্গি নেত্রীকে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিহত করার জন্য ঢাকাবাসীকে, আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাই। প্রবাস সময়ে আরো থাকছে, রাজনৈতিক টানাপোড়েনের পরও চলতি বাজেট বাস্তবায়নে আশাবাদী অর্থ প্রতিমন্ত্রী। প্রকল্পের মানসম্পন্ন বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এবং পরিবেশ দূষণের শাস্তি শুধু জরিমানায় সীমাবদ্ধ, মামলা করে না সংশ্লিষ্ট অধিদপ্তর, প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ, আইনে পরিবর্তন আনারও তাগিদ। অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারিভাবে আরও মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। বুধবার গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, শিগগিরই আরও 10,000 নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। 2013 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সিরি নাজিব বিন আব্দুল রাজ্জাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা যৌথভাবে উদ্বোধন করেছিলেন অত্যাধুনিক এই হাসপাতালটি। পুনরায় হাসপাতাল পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে দেখেন এর চিকিৎসা সুবিধা। এর আগে প্রধানমন্ত্রীর মায়ের নামে নামকরণ করা নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য। অসুখ বিসুখ হলে সবাই মনে করে এখনই বিদেশে যেতে হবে, আর এই ব্যাপারটা আমার সাংঘাতিক অনীহা যে কেন বিদেশে যেতে হবে, আমার দেশে কেন আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটাল গড়ে উঠবে না। সরকারি এবং বেসরকারি খাতে আরও বেশি মেডিকেল কলেজ যাতে গড়ে ওঠে সে ব্যাপারেও আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। আমরা চাই যে আমাদের দেশে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটাল গড়ে উঠুক, মানুষ সেবা পাক, এবং আমি এটা ঘোষণা দিতে পারি আজ থেকে আমার যত চিকিৎসার জন্য যা লাগবে আমি এই হাসপাতালে এসে চিকিৎসা নেব। নার্সিংকে মহৎ পেশা হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা। নতুন প্রজন্মকে আহ্বান জানান এ পেশা বেছে নিতে। গ্র্যাজুয়েট নার্স তৈরি করা, পাশাপাশি একেবারে বিদেশে ট্রেনিং দেওয়ানো, মাস্টার্স করবে, পিএইচডি করে আসবে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিচ্ছি। কারণ এর যে একটা গুরুত্ব আছে, এটার যে অত্যন্ত প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটাকেই আমি গুরুত্ব দিয়েছি। আমাদের দেশে ডাক্তার এবং নার্স উভয়েরই চাহিদা রয়েছে। আমরা ইতিমধ্যে নিয়োগ দিয়েছি এবং আরো 10,000 নার্স আমরা
নিয়োগ দেব সিদ্ধান্ত নিয়েছে এবং পদ সৃষ্টি করছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে গাজীপুরের কলকারখানা এবং পোশাক শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে 6 একর জমির উপর নির্মাণ করা হয় 250 শয্যার এই হাসপাতালটি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। বুধবার বিকেল 5টার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবনে যান গিবসন। পরে তার সঙ্গে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, ঢাকা সিটি নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বৈঠক শেষে বেগম জিয়ার বাসা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতায় গেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে জাতীয় পার্টি। বুধবার বিকেলে রাজধানীর ধুলাইপাড়ে দলের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। গ্রামে গঞ্জে মানুষ শান্তিতে নাই, জোর করে বাড়ি ঘর দখল করা হচ্ছে, মানুষ জমি দখল করা হচ্ছে, নালিশ করা জায়গা নেই। যে গণতন্ত্র বন্ধুকে নলের মুখে হারিয়ে গেছে, সেই গণতন্ত্র ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো, পুরো প্রতিষ্ঠিত করবো, জনগণের শাসন প্রতিষ্ঠিত করবো। আমার প্রাপ্তিটা দোয়া আল্লাহ পাক সাহায্য করুন। কিশোরগঞ্জে 2টি মামলায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার 2 নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল ইসলাম এই আদেশ দেন। মামলার বিবরণীতে বলা হয়, 2010 সালের 17 জুলাই র্যাবের একটি দল ভৈরব থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ উলফার সামরিক শাখার নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপকে আটক করে। পরে ভৈরব থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দায়ের করা 4টি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। বুধবার অস্ত্র ও সন্ত্রাস দমন মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড 20,000 টাকা জরিমানা করেন আদালত। এদিকে বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে আরও একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পরিবেশ দূষণ বন্ধ না হলেও মামলা শূন্য হয়ে পড়েছে পরিবেশ আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শুধু জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকায় গত 3 বছরে আদালতে কোনো মামলা দায়ের করেনি পরিবেশ অধিদপ্তর। তবে পরিবেশ আইনজীবী সমিতির দাবি, রাজনৈতিক প্রভাবশালীরা পরিবেশ দূষণের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। এভাবে প্রতিদিনই কলকারখানার বিষাক্ত পদার্থ ও বর্জ্য দিয়ে দূষিত হচ্ছে রাজধানীর পরিবেশ। ময়লা আবর্জনার এই অব্যবস্থাপনা ক্রমাগত যেন পরিবেশ দূষণের মহোৎসবে পরিণত হচ্ছে। ময়লা আবর্জনা নামতাছে, যে দেন না যে নামতাছে, এই পানি নাই ধরেন দূষিত হইতেছে পানি। এই জন্য নদীর মধ্যে মাছ নাই, কিছু নাই। পচা পানি এই যে হাত ধরতে ধরতে খাত যায়, গোসল গরু কেমনে পানি দেখলে মায়া লাগে, আর এই পানি দেখলে জিদ উঠে। খাল ভরাট ও নদী দূষণের ফলে হুমকির মুখে পড়েছে ঢাকার পরিবেশ। এর জন্য রাজনৈতিক প্রভাবশালীদের দায়ী করলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক। রাজনৈতিকভাবে মারাত্মক প্রভাবশালীরা পরিবেশ আইন লঙ্ঘন করেন বলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না। আইনটা ফলো করে পরিবেশকে যেভাবে সংরক্ষিত করা সম্ভব ছিল, আমরা সেটি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছি। তিনি মনে করেন, পরিবেশ রক্ষায় আদালতের এখতিয়ার স্পষ্ট করার পাশাপাশি জনগণকে সরাসরি মামলা করার অধিকার দেওয়া প্রয়োজন। আইনে বলে দেওয়া আছে আপনি মামলা করতে পারবেন, তবে সরাসরি না, ডিজির মাধ্যমে যে করতে হবে। যদি এটাকে উচ্চ আদালতে আনা হয়, এর এখতিয়ার স্পষ্ট করে দিতে হবে। 2002 সালে গঠিত হয় পরিবেশ আদালত। 2010 সালে আইন সংশোধনের ফলে শুধু পরিবেশ অধিদপ্তরেই আদালতে মামলা দায়ের করতে পারে। গত 12 বছরে মামলা হয়েছে মোট 467টি। এর মধ্যে 375টি নিষ্পত্তি হয়ে বর্তমানে বিচারাধীন আছে 92টি মামলা। পরিবেশ আদালতে নিয়োজিত রাষ্ট্রপক্ষের আইনজীবী মনে করেন, দ্রুত নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশকেও এ ধরনের মামলা তদন্তের এখতিয়ার দেওয়া প্রয়োজন। যদি সরকার অধিক সংখ্যক তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেন কিংবা থানাকে তদন্ত করার নির্দেশ দেন, সেই ক্ষেত্রে এটা জটিলতা নিরসন হতে পারে। যে হারে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি গড়ে তুলছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মহল, তাদের প্রতি ওইভাবে আইন প্রয়োগ অনেক ক্ষেত্রেই করা সম্ভব হচ্ছে না। পরিবেশ সংরক্ষণ আইনে সর্বোচ্চ সাজা 3 কোটি টাকা অর্থদণ্ড ও 10 বছরের সশ্রম কারাদণ্ড। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় গত 2 দিনের কালবৈশাখী ঝড়ে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো বসবাস করছে খোলা আকাশের নিচে। গত মঙ্গলবার রাত 11টা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার 3টি উপজেলায় দফায় দফায় দমকা হাওয়া সহ প্রচুর বৃষ্টিপাত হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া এই পরিবারগুলোর জনজীবন। কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘরগুলো মেরামত করার আগেই আবারও বৃষ্টি হয়, চরম বিপাকে পড়েন তারা।
এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গত রাত্রে যে কষ্ট করে বসেছিলাম ঝড় বৃষ্টির ভেতরে, মানে কোনো খাওয়া না, রান্না বাড়া না, বিদ্যুৎও নাই, আমার খাওয়া দাওয়া নাই, আমরা খুব নিঃসহায় গেছি। ঘর দর ভেঙে চুরি গেছে, কোনো সরকারি সাহায্য পাইনি, আমরা কোনো সরকারি লোকজন আসেনি এ পর্যন্ত। ইতিমধ্যে আমি সরকারের ত্রাণ ভান্ডার থেকে 100 মেট্রিক টন চাউল আমরা দিয়েছি, জিয়ার চাউল, এবং 7 লক্ষ টাকার মতো আমরা বিতরণ করেছি। আরও আমাদের পাইপলাইনে রয়েছে। এবার প্রবাসের খবর। 5 এপ্রিল বাংলাদেশে হয়ে যাওয়া ঝড়ের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেছে জাতিসংঘ। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। রাজধানী ঢাকা সহ কয়েকটি জেলায় আঘাত হানা ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত আছে জাতিসংঘ। এই ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আমরা। ঈমান ও আকীদা থেকে দূরে সরে যাওয়ায় সারা বিশ্বের মুসলমানরা আজ নিগৃহীত হচ্ছে। আল্লাহ রাসূলের পথ অনুসরণ করলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সংযুক্ত আরব আমিরাতে গাউসিয়া কমিটি দুবাই রাশিদিয়া শাখা কর্তৃক আল্লামা হাফেজ তাহের শাহ মাদ্দাজিউল আলীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আলী আজমের সভাপতিত্বে ও মাওলানা সেলিমের সঞ্চালনে এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ মাদ্দাজিউল আলী। বক্তব্য রাখেন দুবাই গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, মোহাম্মদ আক্তার হোসেন, হাফেজ সিরাজুল হক সহ দুবাই শারজা শাখার নেতারা। আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বজলুর রহমান স্মৃতি পদক 2014 প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দেশে এখন মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে মন্তব্য করে রাষ্ট্রপতি আরও বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও অর্থবহ ও বেগবান করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে যেতে হবে। অনুষ্ঠানে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক রাজীব নূর ও যমুনা টেলিভিশনের মিজান মালিককে পুরস্কৃত করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য 2008 সাল থেকে প্রতি বছর এই পুরস্কারটি দিয়ে আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বিনিয়োগকারীদের সুবিধা দিতে গ্যাস ও বিদ্যুতের 2% বিনিয়োগ বোর্ডের মাধ্যমে বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থনীতিবিদরা। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় মন্ত্রী আরও জানান, ব্যক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারি সহায়তা বাড়ানোরও প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া দক্ষ জনবল সৃষ্টি, পুষ্টি ও স্যানিটেশন নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়নের নীতিমালার সংশোধন, গ্রাম পর্যায়ে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষাসহ বিভিন্ন খাতে সরকারের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থনীতিবিদরা। বোর্ড অফ ইনভেস্টমেন্টকে আমাদের দেশের গ্যাস এবং ইলেকট্রিসিটি 2% তাদের হাতে দিয়ে দেওয়া দরকার, which they can distribute to investors. এই ছোটখাটো যেসব রাস্তাঘাট করাটা অনেক হয়ে গেছে, এখন we should move into mega projects, and in the rural area we should move into induction of new technology, skills development, planned urbanization, পুষ্টি এবং স্যানিটেশন, এই দুইটার দিকে বিশেষ নজর দেওয়া দরকার। ওয়েল, আমরা অনেক লোন টোন নিচ্ছি ঠিকই, ভালোই, কিন্তু ইকুইটিটা বাড়ানো উচিত। রাজনৈতিক টানাপোড়েনের পরও চলতি বাজেট বাস্তবায়ন নিয়ে আশাবাদী অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। এদিকে অর্থ বছর শেষ হতে খুব বেশি সময় বাকি না থাকায় চলছে আগামী বাজেটের খসড়া প্রণয়নের কাজও, যার আকার চলতি বাজেটের চেয়ে প্রায় 50,000 কোটি টাকা বেশি হবে বলেও এরই মধ্যে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, আকার বাড়ানোর পাশাপাশি প্রকল্পের মানসম্পন্ন বাস্তবায়ন হবে আগামী বাজেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিপোর্ট সানবির রুপলের। খাত পুঁজিবাজার সংস্কার কার্যক্রম চলছে। গেল বছর জুনে সরকারের চলতি মেয়াদে 2014-15 অর্থ বছরের বাজেট ঘোষণার পর প্রথমার্ধ চলছিল বেশ ঠিকঠাক। বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ অর্থনীতির প্রায় সব সূচকে ছিল চাঙ্গা। মূল্যস্ফীতি খুব একটা বাড়েনি নির্ধারণ করেছিল। তবে অর্থ বছরের দ্বিতীয়ার্ধে রাজনৈতিক টানাপোড়েনে 2.5 লাখ কোটি টাকার বাজেট লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দেয়। 5,000 কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি ধরা হয় 75,000 কোটি টাকা। এমন অবস্থায় অর্থ প্রতিমন্ত্রী বললেন, আয়
ব্যয়ের হিসেবে চলতি বাজেট বাস্তবায়নে সমস্যা হবে না তাদের। দুর্নীতি, অপচয়, কালক্ষেপণ যেটা করে আরো অর্থের বিনাশ করা, এইগুলো আমাদের এখানে আছে এবং এই সকল যে ব্যাধিগুলা, রোগগুলাকে দূর করার জন্য আপনার চেষ্টা চলছে। আমরা তো মনে করি আমরা 95-97 বাস্তবায়ন করি এবং আমরা কোন কোন ক্ষেত্রে আমরা 100 বাস্তবায়ন করি। তো আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে আছি। এরই মধ্যে আগামী বাজেটের বিষয়ে খসড়া তৈরি শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। 2015-16 অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হতে পারে 7.4%, মূল্যস্ফীতি 6.4%, রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 2,13,000 কোটি টাকা, মোট জিডিপির আকার 17,30,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হতে পারে 89,000 কোটি টাকা। অগ্রাধিকার দেওয়া হতে পারে ভৌত অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি ও পল্লী উন্নয়ন, তথ্য প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সক্ষমতা অর্জন। এছাড়া বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন নতুন বাজেটের আকার হবে প্রায় 3 লাখ কোটি টাকা। তিন লাখের কাছাকাছি কোথাও হবে। বিশ্লেষকরা বলছেন বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ বাড়ছে। এতে আশঙ্কা থেকে যায় সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে। দুর্বলতার জায়গাগুলোকে কাটিয়ে উঠে দক্ষ বা মানসম্পন্ন প্রজেক্ট বাস্তবায়নটি কিন্তু উত্তরোত্তর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমরা হয়তো আগামীতে শতভাগ বাস্তবায়নের কথা বলবো, কিন্তু মানসম্পন্ন প্রজেক্ট বাস্তবায়নটি কিন্তু আগামী দিনের জন্য বড় চ্যালেঞ্জ। আগামী বাজেট হওয়া উচিত বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির বাজেট, যা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। সানবীর রূপল, সময় সংবাদ। নির্বাচনী আচরণবিধি সচেতনভাবে মেনে চলছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সাঈদ খোকন। বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। যুবলীগ আয়োজিত এই পথসভায় বক্তারা বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ছিলেন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। নগরপিতা হিসেবে রাজধানী ঢাকার উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম। তার পুত্র সাঈদ খোকনকে নগরপিতা হিসেবে নির্বাচিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র প্রার্থী সাঈদ খোকন সবার দোয়া কামনা করেন। সুস্থ থাকুন, পাশে থাকুন। দেশের বাইরের খবর। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের সঙ্গে জড়িত সন্দেহে স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে 11 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বুধবার কাতালোনিয়ার ভালস এবং তেরেসা শহরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশের অভিযোগ, আটককৃতরা কাতালোনিয়া রাজ্যের কয়েকটি স্থানে বড়সড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। পুলিশ আরও জানিয়েছে, সিরিয়ায় পালিয়ে গিয়ে উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পক্ষে যুদ্ধের পরিকল্পনা ছিল তাদের। 350-টিরও বেশি পুলিশ অভিযানে অংশ নেয়। বিশ্বজুড়ে জঙ্গি গোষ্ঠী আইএসের সন্ত্রাসী কার্যক্রম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বন্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে দেখা করে তিনি একথা বলেন। খামেনি বলেন, মুসলিম দেশগুলোর অনৈক্য ও নানা বিভেদ দেখে মার্কিন সরকার ও ইহুদিরা খুশি। এই সমস্যা সমাধানে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার পদক্ষেপ নেয় এবং তা বাস্তবায়ন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। আইএসকে কারা অর্থ সহায়তা দিচ্ছে সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। এছাড়া ইয়েমেনের সংঘাত বন্ধে দেশটিতে সামরিক আগ্রাসন ও বিদেশি হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানান তিনি। যাচ্ছি খেলার খবরে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। এতে চমক হিসেবে এসেছেন ওপেনার রনি তালুকদার। আর টাইগারদের বিশ্বকাপ দলের উপর নির্বাচকদের আস্থা থাকলেও বাদ পড়েছেন তাইজুল, ইমরুল ও শফিউল। তবে জিম্বাবুয়ে সিরিজের পর আবারও দলে ফিরেছেন পেসার আবুল হাসান রাজু। বুধবার বিসিবি কার্যালয়ের প্রধান নির্বাচক ফারুক আহমেদ টাইগারদের এই দল ঘোষণা করেন। সম্প্রতি ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করেন ওপেনার রনি তালুকদার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরির সঙ্গে টানা 3 সেঞ্চুরি হাঁকিয়ে 1000-এরও বেশি রান করেন রনি। এছাড়াও প্রিমিয়ার লিগে 777 রান করে হন দ্বিতীয় রান সংগ্রাহক। তাই নির্বাচকদের আস্থা এই ওপেনারের প্রতি। তবে দারুণ আলোচনায় থেকেও সুযোগ হয়নি ঘরোয়া লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক আরেক সফল ওপেনার লিটন দাসের। এদিকে পেসার আবুল হাসানকে দলে রেখে পেস সহায়ক দল গঠনের ইঙ্গিত টাইগারদের। এছাড়া দলের বাকি সদস্যরা হলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব, মুশফিক, তামিম, মমিনুল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির, সাব্বির, আরাফাত সানি, তাসকিন ও রুবেল হোসেন। নিয়মিত অধিনায়ক মাশরাফি 1 ম্যাচে নিষেধাজ্ঞা থাকায় 17 এপ্রিল পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়ের।